নমস্কার বন্ধুরা, সকালবেলা শিটং থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো শিটং এই যে আমাদের জলখাবার এসে গেছে, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। আমরা শিটংয়ে ছিলাম এই পাইন ট্রি হোমস্টেতে। হোমস্টেটা সত্যিই সুন্দর, মানে যাকে বলে এক কথায় অসাধারণ। তো যদি কেউ পাইন ট্রি হোমস্টের ডিটেলস জানতে চান তাহলে আমার আগের ব্লগটা দেখুন, সেখানে আমি সমস্ত ডিটেলস, ওদের খাওয়া দাওয়া, ওদের কী রুম রেট, আমি সব কিছু ওখানেই জানিয়ে দিয়েছি। তো আজকে আমাদের ট্যুর ছিল শিটং লোকাল ট্যুর। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শিটংয়ের লোকাল কী আছে সেটা দেখার জন্য। তো হোমস্টে থেকে বেরোলেই এই অসাধারণ গ্রামের রাস্তাটা পাবেন। তার এক পাশে পুরোটাই ঢাল পাহাড়, আর এক পাশে ছোট্ট খানিকটা প্রশস্ত রাস্তা। আর এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। এত ভাল লাগছিল, ওনারা নাকি ওখান থেকেই পেরে তারপরে শুকিয়ে সেখান থেকে ফুলঝাড়ু বানিয়ে ব্যবহার করেন, এবং এখান থেকেই নাকি অনেক ফুলঝাড়ু গাছ তুলে বিভিন্ন জায়গায় যায়। তো যাই হোক, এই ফুলঝাড়ু গাছ দেখতে দেখতে আর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি রাস্তা বেয়ে। এর পরের কোথায় ডেস্টিনেশনে যাওয়া যায় সেটাই ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম। যদিও শিটংয়ে ঘোরবার জায়গা খুব বেশি নেই, খুবই অল্পই আছে। এর প্রাকৃতিক সৌন্দর্যই এত সুন্দর, লোকে হোমস্টেতে বসেই সারাদিন কাটিয়ে দিতে পারে। হোমস্টের ভালো ভালো খাবার আর তার সঙ্গে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আপনার তার সঙ্গে তো ঠান্ডা আছেই, আপনার এমনি দিনটা খুব ভালো কেটে যাবে। যাই হোক, আমাদের এর প্রথম ডেস্টিনেশন যেটা ছিল সেটা ছিল যোগীঘাট ব্রিজ। রাস্তার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের যোগীঘাট ব্রিজ দেখবার জন্য। এই যে আমরা পৌঁছে গিয়েছি যোগীঘাট ব্রিজ। রিয়ান নদীর ওপরে অবস্থিত এই যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজটা অনেকটা এপাশের পাহাড়কে ওপাশের পাহাড়েকে যোগাযোগ করেছে, মধ্যিখানে দিয়ে রিয়ান নদী বয়ে গেছে। তো জায়গাটা বেশ অসাধারণ সুন্দর, তার সঙ্গে ব্রিজটাও বেশ সুন্দর, পুরনো অনেক দিনকার। পাশে একটা পুরনো ঝুলন্ত কাঠের ব্রিজও আছে, যেটা আগে বোঝা যাচ্ছে যে অনেক দিন আগে এই ব্রিজটা ব্যবহার হতো, কিন্তু এখন আর সেই ব্রিজটা পরিত্যক্ত অবস্থায় আছে। এবং এই পাশে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বাঁদিকেই কাঠের এই যে ব্রিজটা, এইটা হচ্ছে পুরনো পরিত্যক্ত ব্রিজ, এবং এটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে এই ব্রিজটা, যোগীঘাট ব্রিজটা। আর নিচে যে নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে রিয়ান নদী। যদিও আমরা একদম শীতকালে গেছি বলে এখানে নদীতে খুব একটা জল একেবারেই পাইনি। আর আমাদের যে সময় আমরা গিয়েছিলাম বেশ রাস্তাঘাটও ফাঁকা ছিল, এবং বেশ সুন্দর আবহাওয়া, তো বেশ ঠান্ডাই ছিল, আমরা প্রচণ্ডই ঠান্ডা পেয়েছি। পাশের একটা রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাওয়া যায়, এই একদম রিয়ান নদী পর্যন্ত বেশ চলে যাওয়া যায়। তো এই যে পৌঁছে গেছি আমরা নদীর ধার পর্যন্ত। এবারে নদীর ধারে খুব একটা একবারেই জল পাইনি, খুব সামান্য জল পেয়েছিলাম। দেখুন বাচ্চারা বেশ অনেকটা গিয়ে এই পাথরগুলোর ওপরে বসে আছে, বেশ ভালোই লাগছিল। বর্ষাকালে আমি অনেকের ব্লগে দেখলাম যে প্রচণ্ড জল থাকে এবং প্রচণ্ড নদীটার স্রোতও মারাত্মক থাকে। তো বেশ ভালোই জায়গাটা। তো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এবার পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের মংপুতে। এটা একটি রবীন্দ্র মিউজিয়াম। এই জায়গাটাও অসাধারণ, ভীষণ সুন্দর। আমরা নেমেই বেশ দেখতে থাকলাম চারিদিকটা, অসাধারণ, বড় বড় গাছ দিয়ে পুরো ঢাকা জায়গাটা। আর সেদিনকে বেশ অনেকে যাত্রীরাই এসেছিলেন সেখানে রবীন্দ্র মিউজিয়াম দেখবার উদ্দেশ্যে। সবচেয়ে ভালো এই যে সামনে কাঠের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে আপনারা থাকতেও পারেন, বুকিংও করা যায়। সেটা বুকিংটা অনলাইনেই হয়। অনলাইনে মংপু বুকিং বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এইখানে আপনারা থাকতেও পারেন। বেশ সুন্দর জায়গাটা, যদিও রাত্রিবেলার দিকটা একটু ফাঁকা একেবারেই, কিন্তু যদি আপনারা ট্রি হাউস এনজয় করতে চান তাহলে এখানে থাকতেই পারেন। এবার আসি মেন কথায়।
এই যে সুন্দর কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু এখানে প্রথমেই সামনে করা আছে, তারপরে এটা পরবর্তীকালে হয়েছে। আর এই যে ভেতরে যে বাড়িটা, এই বাড়িটা মেনলি নহন্নদের যে লেখিকা মৈত্রী দেবী, ওনার হাজব্যান্ড এখানকার। এর পিছনেই একটা হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি আছে, ওখানকার মানে কর্ণধার ছিলেন। তো তার ফলে ওনারা কর্মসূত্রে এই বাড়িটাতেই থাকতেন। তো এটা হচ্ছে মেনলি ওই কী বলে মৈত্রী দেবীর বাড়ি। তো 1938 সাল থেকে 1940 সালের মধ্যে 4 বার রবীন্দ্রনাথ এসে এই বাড়িটাতে ছিলেন। এই যে এখানে প্রথমে ঢোকবার মুখেই এই যে চালাঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই সুন্দর ছাউনি দেওয়া ঘরটা হচ্ছে এখানকার টিকিট ঘর। তো এখানকার হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরের দিকে ঢুকতে হবে। প্রথমেই হচ্ছে ওনার বাড়িটা পড়ে, কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়ে এই যে পিছনের দিকে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি। এটা যদিও বন্ধ থাকে, এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এটা আমি বাইরে থেকে মানে এই বাউন্ডারির এই পার থেকেই ওটা ছবি তোলা। তো এখানটা পুরোটাই গাছগাছালি দিয়ে ভর্তি। আর মানে ওই কুইনাইন তৈরির যে পাতা, সেই পাতা গাছই ভর্তি এখানে আশেপাশে। এই গাছটা মেনলি এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়। আর বাড়িটা মানে অদ্ভুত সুন্দর একটা, মানে ওপরটা স্লোপ রুফ করা, আর চারিদিকে শুধু গাছ আর ফুল গাছ, ছোট 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 ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো এই কম্পাউন্ডটা। বাইরে এরকম বসার বেঞ্চ আর চারিদিকে গাছে ঘেরা, আর তার ওপারেই হচ্ছে সুন্দর পাহাড়। মানে অসাধারণ বাইরেটা, মানে এত সুন্দর। চলুন আস্তে আস্তে ভেতরটা গিয়ে দেখি। বাইরে এই জুতো খুলে আস্তে আস্তে ভেতরের প্রবেশপথ। সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছবি, এবং তার আশেপাশে তারই সমস্ত কর্মকাণ্ডের বিভিন্ন রকম নথি চারিদিকে ছড়িয়ে রয়েছে। যেহেতু এটা রবীন্দ্র মিউজিয়াম হিসেবেই রাখা হয়েছে। শুনেছি এখানকার যিনি কেয়ারটেকার, তিনি নাকি খুব ভালো বাংলা বলতেও পারেন এবং বাংলায় রবীন্দ্রসঙ্গীত গাইতেও পারেন। যদিও আমাদের সেদিনকে তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, কেউই ছিলেন না ভেতরে, একদমই ফাঁকা ছিল ভেতরটা। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি, এবং তার বিভিন্ন লেখা, তাদের ছবি, নানা রকম জিনিস এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা দেখতে থাকি। পুরনো সেই সব দিনের প্রাচীন জিনিসপত্র, মানে এত ভালো লাগলো দেখে, মানে অসাধারণ একটা নস্টালজিক হয়ে পড়েছিলাম সেই সময়কার জিনিসপত্রের মানে ছোঁয়ায়। এত ভালো লাগছিল যে সেখান থেকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। চারিদিকটা নিস্তব্ধও ছিল, ভীষণ ভালো লাগা কাজ করছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আবার সেই পাইনের বন, গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে চলি পরবর্তী ডেস্টিনেশন। আমাদের পরবর্তী ডেস্টিনেশনে থাকে আমাদের কি বলে অরেঞ্জ গার্ডেন। শিলংয়ের ভেতরের দিকের এই রাস্তাটা অদ্ভুত সুন্দর। এর যে সামনে দিয়ে যে আমরা কতবার দার্জিলিং গেছি, কিন্তু এই ভেতরের দিকে গ্রামের রাস্তাটা অদ্ভুত সুন্দর। সেই জঙ্গল, বড় বড় পাইনের গাছ আর সরু রাস্তা, মানে তার সঙ্গে ঠান্ডা, মানে অদ্ভুত ভালো লাগা একটা কাজ করছিল। আর এরপরে আমরা যাচ্ছি এখন অরেঞ্জ গার্ডেন দেখতে। তো সেইটা একটা আলাদা উত্তেজনা কাজ করছিল, কেননা একদম হাত বাড়ালেই আমরা পেয়ে যাবো হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আবার আমাদের এই মংপুর মানে যোগীঘাট ব্রিজ পেরিয়ে আমরা কি বলে অরেঞ্জ গার্ডেনের দিকে এগোচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি অরেঞ্জ গার্ডেনে। সামনেই গাড়ি দাঁড় পার্কিং করে দিল, এবং এখান থেকে এসে কয়েকটা সিঁড়ি বেশ খানিকটা উঠে আমাদের এই
বাগানটার মধ্যে, যদিও খুবই ছোট্ট বাগান ছিল, খুব বিশাল বড় বাগান ছিল না, কিন্তু এই অরেঞ্জ একদম হাতের নাগালে ছোট ছোট গাছ, অসাধারণ যাকে বলছে, মানে এত ভালো লাগছিল। গাছগুলো পুরো ঝাঁকা ধরে রয়েছে, যদিও ওনাদের বক্তব্য এই গাছগুলো সবই বিক্রি হয়ে গেছে, মানে পুরো কাছে যা কমলালেবু হবে কেউ একজন বুক করে গেছেন, তিনি নেবেন আর কি। তো এটা দেখবার জন্য আমাদের কাছে টিকিট নিতে নিয়েছিল 20 টাকা করে, না 50 টাকা করে পার হেড আমাদের টিকিট পড়েছিল, না 20 নয় 50 টাকা করে পার হেড টিকিট নিয়েছিল তো এই অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। এবং লাস্টে একটা করে কমলালেবু সবাইকে গিফট করেছিল। আর কোনো কমলালেবু পাড়ার অনুমতি ছিল না, শুধুমাত্র ছবি তোলা দেখা, এইটুকুনি ছিল। আর এত কমলালেবু চোখের সামনে এবং হাতের সামনে পাওয়া, মানে জাস্ট ভাবা যাচ্ছিল না, মানে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল সবকটাই টুকটুক করে পেরে নিই। একটা কমলালেবুর ছবি তুলতে ইচ্ছা করছিল। আমি তো বেশ ধরে ধরে আস্তে আস্তে ঘুরে ঘুরে সব কমলালেবুগুলো খুঁজে খুঁজে দেখছিলাম। বেশ মানে এটা একটা অন্যরকম অনুভূতি, যারা শিটং গেছেন তারা আরও ভালো করে রিলেট করতে পারবে। এই কমলালেবু বাগানটার নিচের দিকেই নাম্বার রাস্তাতেই ওরা টেবিলে করে বসে প্যাকেটে করে একদম মানে 12টা করে ভর্তি করেই হচ্ছে কমলালেবু বিক্রি করছিল। তা কমলালেবুগুলোর দাম ছিল 12টা কমলালেবুর দাম ছিল 150 টাকা। যদিও দার্জিলিংয়ের কমলালেবুগুলো হয় খুব ছোট ছোট সাইজের এবং একদম স্কিনে লাগানো কমলালেবুগুলো হয়, মানে সেই স্কিন ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়। মিষ্টি ছিল, খুবই খারাপ ছিল না। আমরা ওই 1 প্যাকেট করে বন্ধুরা সামান্য কিছু কিনে নিয়ে আমরা বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম। মানে কমলালেবু বাগানের এত সুন্দর মনে হচ্ছিলো, কমলালেবু মানে আপনাদেরকে প্যাকেটে করে দিতে হবে না, আমাকে দিন, আমি কিছু পেরে নিয়ে যাই, এত ভালো লাগছিলো। কিন্তু কি আর করা, ওটা তো ওনারা করতে দেবেন না। মনে হয় যে কমলালেবুগুলো ঝরে পড়ে সেইখান থেকেই ওনারা বিক্রি করেন বা প্যাকেট করেন। এগুলো তো বললেন ওনাদের সবই বিক্রি হয়ে গেছে। কমলালেবুর বাগান দেখে আমরা আবার আমাদের গাড়ির ড্রাইভার দাদা আবার আমাদের নিয়ে চলে এসেছিলো হোমস্টেতে এসে দুপুরে আমরা লাঞ্চ করে নিই। আর এই হোমস্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমার আগের ব্লগে, সেখানে কি কি খাবার টাবার সব পেয়ে যাবেন। এই লাঞ্চ করে উঠেই আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি অহলদারা ভিউ পয়েন্ট দেখবার জন্য। এই অহলদারা ভিউ পয়েন্টটা অসাধারণ, মানে ভীষণই সুন্দর যাকে বলে। এই অহলদারা ভিউ পয়েন্ট বেশ পাহাড়ের অনেকটা উঁচুতে, এখানে বেশ অনেকগুলো হোমস্টেও আছে, আপনারা ইচ্ছা করলে এই হোমস্টেতে স্টেও করতে পারেন। কিন্তু যেহেতু ঘর খুব লিমিটেড, সেহেতু পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কিন্তু অনেকেই থাকেন এই হোমস্টেতে এবং হোমস্টেগুলো ভীষণ সুন্দর, পুরো 360 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল দেখা যায় এখানে। আর পিছনে হচ্ছে লাইন দিয়ে এরকম চা গাছ। জায়গাটা বেশ অনেকটা খাড়াই, মানে যেখানে গাড়ি পার্কিং করে সেখান থেকে বেশ খানিকটা আরও হেঁটে উপরের দিকে উঠতে হয়। আমার যেহেতু চেহারা দেখে বুঝতেই পারছেন আমি খুব ভারী মানুষ, মানে খুব একদম উপর পর্যন্ত উঠতে পারিনি, তারই নিচে স্টেপটাতে থেকে আমার এই ছবিটা তোলা, তাতেই অদ্ভুত ভালো লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা ছিল তখন, মানে এত ঠান্ডা ছিল বিকেলবেলার দিকে, মানে কেঁপে যাচ্ছিলাম যাকে বলে, মানে কলকাতার সোয়েটার ওখানে ফেল যাকে এক কথায়, মানে ভীষণই ভালো। এইটা হচ্ছে ফেরার রাস্তাটা, যাওয়ার রাস্তাটা আর ছবি তোলা হয়নি তখন, এই হচ্ছে ফেরার রাস্তাটা। এবার এটারও কিন্তু একটা টিকিট আছে। এবার গাড়ি নিয়ে যদি আপনি ঢোকেন তাহলে ফুল গাড়ি চার্জ নেয় 50 টাকা, আর পার হেড ঢুকলে 20 টাকা করে টিকিট নেয়। এই যে এইখানে যে এন্ট্রান্সটা দেখছেন, এই যে গেটটা, এই গেটে এই দেখুন এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা গিয়েছিলাম হনুমান টক। এই জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর, একটা হনুমানজির বড় স্ট্যাচু আছে আর পিছন দিকে পাইনের বন আছে। পাইনের বনের ওদিকটা অনেকে ভেতরের দিকে গিয়ে হেঁটে ভেতর অবধি যাওয়া যায়, গিয়ে দেখতে পারেন। জায়গাটা অনেকে ছবি টবি তোলে, ভীষণ সুন্দর। সামনে কিছু পশুরা নিয়ে যেমন বসে বিক্রি করছিল, আর হনুমানজির স্ট্যাচুটাও ভীষণ সুন্দর ছিল, মানে এত বড় ছিল। আর জায়গাটাও সামনেটা দেখুন, পুরো বিস্তীর্ণ মাঠ, পুরো প্রান্তর জুড়ে ভীষণ সুন্দর জায়গাটা ছিল। আমরা ভেতর অবধি যাইনি, কারণ সারাদিন ঘুরে আমরা ভীষণই ক্লান্ত ছিলাম। তারপরে দেখবেন খাওয়া দাওয়ার পরে এমনি শরীর ভারী হয়ে যায়, তারপরে হাঁটা চলা করা খুব সমস্যা হয়, তার ফলে খুব বেশি পাহাড়ি রাস্তা আর হাঁটাহাঁটি করিনি।
আমরা এখানে দাঁড়িয়ে খানিকটা ছবি তুলি। তারপরে এখানে আরেকটি জায়গায় নিয়ে আসে আমাদের ড্রাইভার দাদা। এটা হচ্ছে একটা পুরনো মনেস্ট্রি, বৌদ্ধ মনেস্ট্রি। এই যে এখানে রুইন্সগুলো রয়েছে, পুরনো একদম মানে ওখানকার আদি একদম রুইন্স, এবং যে মনেস্ট্রি সেই মনেস্ট্রি, এবং মনেস্ট্রির ভেতরে তো কোনো লাইট নেই, তার ফলে আমরা ছবি তুলতে পারিনি, সে বাইরে থেকেই সুন্দর করে ছবি তুলেছি। যদি ওখানে ফটো ছিল মানে বিভিন্ন রকম ওনাদের যে মঙ্কদের যে হয় সেই। তারপরে ওখান থেকে নিয়ে আসেন হচ্ছে আই লাভ শিটং যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টটার এখানে, এটাও একদম পাহাড়ের মাথার উপরে স্লোপের যে রাস্তা উঠেছে সেই রাস্তায় ওই দেখুন গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে স্লোপে। আমাদের একটুখানি টুকটুক করে আমরা হেঁটে উঠে এখান থেকে আমরা ছবি তুলছিলাম। আর জায়গাটার ভিউ পয়েন্টটা মানে অদ্ভুত সুন্দর, মানে এত ভালো লাগছিল চারিদিকটা, মানে ফাঁকা পুরো, আর আমরা ছিলাম, খুব একটা কেউ ছিলই না তখন, মানে হয়তো সকালবেলার দিকে সবাই এখানে এসে ছবি তুলে গেছে, আমরা একদম শেষে গেছিলাম। তো জায়গাটা ভীষণ সুন্দর, আমরা খুব মজা করছিলাম বন্ধুরা মিলে। তো আর কি, ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতন। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিছু জানার ইচ্ছা থাকলেও একটু কমেন্টে জানতে চাইবেন, আমি নিশ্চয়ই সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। যদি আপনারা গাড়ির ড্রাইভারের নাম্বার চান তাও আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন, আমি দিয়ে দেবো। তো আর কি, আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ব্লগে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর পরবর্তী ব্লগে দেখবার জন্য বেল আইকনটা মাস্ট প্রেস।